আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা যারা দেখছো সবাইকে প্রত্যেককে এই ভিডিওতে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের প্লেলিস্টের ধারাবাহিকভাবে যে আমরা প্লেলিস্ট আপলোড করছি লিমিটলেস লার্নিং ক্লাসরুম চ্যানেলটিতে। তো সেটির রসায়নের আরেকটা নতুন চ্যাপ্টার পর্যায় সারণী, অর্থাৎ এসএসসি 26দের জন্য যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যায় সারণী। তোমাদের তো শর্ট সিলেবাস দিয়েছে, তো এখন তৃতীয় চ্যাপ্টারটা অলরেডি কভার করা হয়ে গিয়েছে এই চ্যানেলের মধ্যে। তোমরা এই প্লেলিস্টের মধ্যেই পাবা, ওখানে 4টা লেকচারে আমি শেষ করিয়ে দিয়েছি। একটা সিকিউ সলভিং ক্লাসও আসবে, সেটা পরে আসবে, আগে তোমরা বেসিক ক্লাসগুলো ভালোভাবে শেষ করো। তো এখন এরই ধারাবাহিকতায় আমি এখন পর্যায় সারণী এই চ্যাপ্টারটা শুরু করছি আজকে ফার্স্ট লেকচারের মাধ্যমে। তো এখন তো এইরকম চ্যাপ্টারগুলো, এই ভিডিওগুলো সিরিয়াল বাই পাওয়ার জন্য লিমিটলেস লার্নিং ক্লাসরুমটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আচ্ছা আসো, তো এখন পর্যায় সারণী জিনিসটা কি। পর্যায় সারণী পটভূমি দিয়ে লিখেছি, কিন্তু পটভূমি জানার আগে আমরা জানি যে পর্যায় সারণীটা কী আসলে। তো পর্যায় সারণী হচ্ছে একটা সারণী, মানে সারণী বলতে বুঝো না, একটা ছক বা টেবিল যাই বলো। তো একটা ছক বা টেবিলের মধ্যে বিভিন্ন জিনিস সাজানো থাকে। তো এখানেও পর্যায় সারণী হচ্ছে যে রসায়নের একটা সারণী। অর্থাৎ রসায়নের মূল বিষয়গুলো কি আসলে, মূল বিষয়গুলো হচ্ছে মৌল, পরমাণু, এগুলো না মূল বিষয়। তো এখন মৌল বা যৌগ এই জিনিসগুলো আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ে পড়িয়েছিলাম। তো যে কোনো সারণী বা ছকের মধ্যে একটা বিষয় আছে, টেবিলের মধ্যে যেটাই বলো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কলাম বা সারি, কলাম এবং সারি। তো কলাম এবং সারি এই জিনিসটা কি, এখানে সারি বলতে বোঝায়, সারি, সারি হচ্ছে যে পাশাপাশি বাম থেকে ডানের দিকে, অর্থাৎ পাশাপাশি যদি কোনো বস্তু অবস্থান করে একটা নির্দিষ্ট সিরিয়ালে, তাদেরকে সারি বলা হয়। অর্থাৎ পর্যায় সারণীতে তোমরা দেখবা এদিকে যদি হাইড্রোজেন থাকে, এদিকে হিলিয়াম, এদিকে তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, এরকম। তো এই দিক থেকে এইদিকে পাশাপাশিগুলোকে কি বলে, সারি বলে এখানে। তো সারি এখান থেকে পাশাপাশি বোঝায়। আর কলাম হচ্ছে, কলাম বোঝায় হচ্ছে উপর থেকে নিচে, এরকম উপর থেকে নিচ দিকে, এটাকে বলা হয় কলাম। আর পাশাপাশি হলে এটাকে সারি বলা হয়। তো এটা টেবিলের মধ্যে, একটা টেবিল বা ছকের মধ্যে এই বিষয়টাকে সারি বা কলাম দ্বারা যদি চিহ্নিত করা হয়, তো পর্যায় সারণীর জন্য আলাদা একটা নাম আছে। সারিকে বলা হয় এখানে সারি, এটাকে বলা হয় হচ্ছে পর্যায়, এটাকে বলা হয় পর্যায়। সারিকে বলা হয় পর্যায়, আর কলামকে বলা হয় হচ্ছে গ্রুপ। কলামকে বলা হয় গ্রুপ, অর্থাৎ উপর থেকে নিচেগুলো হচ্ছে একটা গ্রুপ। যেমন এখানে হাইড্রোজেন, হিলিয়াম, তারপর এদিকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরকম একটা দেখবা তোমরা। উপর থেকে নিচে, অর্থাৎ এদিকে আরও আছে মৌল, আরও মৌল আছে। এদিকে যদি হাইড্রোজেন হয় তাহলে এদিকে লিথিয়াম, তারপর এদিকে সোডিয়াম, তারপর পটাশিয়াম, এরকম মৌল দেখবা। তো একই উপর থেকে নিচ দিকে, এটাকে বলা হয় হচ্ছে যে কলাম। কলাম উপর থেকে নিচে তো কলাম বলা হয়, কিন্তু পর্যায় সারণীর জন্য এটাকে গ্রুপ বলা হয়। এদিকে উপর থেকে নিচে এটা গ্রুপ। তারপরে এদিকে তোমরা দেখবা হচ্ছে এই হিলিয়াম, তারপর এখানে যদি সোডিয়াম হয় তাহলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদিকে সিলিকন থাকবে, তারপর এদিকে সিলিকন, ফসফরাস, সালফার, এভাবে যেতে থাকবে। তাহলে বাম থেকে ডান দিক দিয়ে যে জিনিসটা যায় এটাকে বলা হয় কি, পর্যায়। তাহলে পাশাপাশি গেলে এটাকে পর্যায়, আর উপর থেকে নিচে হলে এটা হচ্ছে গ্রুপ। আচ্ছা, তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো পর্যায় সারণীর আসলে দরকারটা কি। আসলে আমরা যখন রসায়ন যখন শুরু হয়েছিল, যখন মৌলগুলো আবিষ্কৃত হওয়া শুরু হয়েছিল, তো তখন ধাতু, অধাতু, এরকম অনেক ধরনের মৌল ছিল। ধাতুর বৈশিষ্ট্য আলাদা, অধাতুর বৈশিষ্ট্য আলাদা। আবার ধাতুর মধ্যেও বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য, এক এক মৌলের এক এক মৌলের বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলোকে, একই ধরনের বৈশিষ্ট্যের মৌলগুলোকে একই স্থানে রাখার জন্য, অর্থাৎ যাতে একটা মৌলের যে ধর্ম আছে ওই ধর্মর সাথে আরেকটা ধর্মের যাতে গুলিয়ে না ফেলে, অর্থাৎ একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই স্থান যাতে দিতে পারে, আর যাতে সুবিধা হয়, কাজের জন্য যাতে সুবিধা হয়, এই জন্যই পর্যায় সারণীটা যে প্রস্তাব করা হয়েছিল। তো পর্যায় সারণীর মধ্যে যদি সংজ্ঞাটা আমরা বোঝার চেষ্টা করি, সংজ্ঞা বইয়ের মধ্যে তোমরা গাইডে পাবা। সংজ্ঞাটা হচ্ছে যে কি বলা হয়, একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই স্থান করে, একই স্থান দিয়ে বা একই শ্রেণীতে রেখে যে আবিষ্কৃত সকল মৌলকে, অর্থাৎ পৃথিবীর এখন পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে, এখন পর্যন্ত কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে, 118টা। 118টা মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এরকম করতে করতে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। তো একই ধরনের ধর্ম বিশিষ্ট, অর্থাৎ হাইড্রোজেনের ধর্ম একরকম, তারপর আবার হিলিয়ামের ধর্ম একরকম,
তো এরকম একই ধরনের হাইড্রোজেনের সাথে যে ধর্মের মিল আছে ওই ধর্মের মৌলগুলোকে একই স্থান দিয়ে যখন গ্রুপ করা হয়েছে এভাবে করে করে, যখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মৌলের জন্য এভাবে গ্রুপ করা হয়েছে, তো এরকম এই সংজ্ঞাটাতে বলা হচ্ছে যে একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সকল মৌলকে স্থান দিয়ে যে সারণীটা বর্তমানে প্রচলিত এটাকে বলা হয় পর্যায় সারণী। তাহলে এটা হচ্ছে সংজ্ঞা। তো এখন আসো পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ পর্যায় সারণীটা আসছে কোত্থেকে। তো পর্যায় সারণীতে তোমরা বইয়ে পাবা এই যে 4টা পয়েন্ট পাবা এখানে, 1 2 3 4, 4টা বিজ্ঞানী কথা বলা হয়েছে, 5টা বিজ্ঞানীর কথা বলা হয়েছে আসলে। তো এখানে বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে তোমরা 4 জনের নাম পাবা। এটা হচ্ছে ল্যাভোইসিয়ে। ল্যাভোইসিয়ে হচ্ছে যে শুরুতে পর্যায় সারণীটা ওনার দ্বারাই ধারণাটা এসেছিল। কিভাবে? উনি শুরুতে বিভিন্ন ধরনের মৌল আছে তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে, ওই মৌলগুলো এরকম 33টা মৌল নিয়ে, প্রথমে 33টা মৌল নিয়ে কাজ শুরু করেছিলেন উনি। তো উনি ভাগ করেছিলেন, ধাতু আর অধাতুতে ভাগ করেছিলেন। অর্থাৎ ল্যাভোইসিয়ে কী করেছিলেন, ধাতুর ধর্ম আলাদা, অধাতুর ধর্ম তো আলাদা, তো ধাতু আর অধাতু এভাবে আলাদাভাবে ভাগ করেছে। অর্থাৎ ধাতু দিয়ে একটা ভাগ করেছে, অধাতু দিয়ে আরেকটা ভাগ করেছে। জাস্ট ভাগ ভাগ জিনিসটা কীভাবে করবে, অর্থাৎ বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা, এটাই ল্যাভোইসিয়ে প্রস্তাব করেছিল। তো ল্যাভোইসিয়ের দ্বারা পর্যায় সারণীর যে সূচনা সেটা ঘটেছিল। তাহলে আসলে সেকেন্ড নাম্বার যে বিজ্ঞানের কথা বলা হয়েছে এটা হচ্ছে ডোবেরাইনার। এটা হচ্ছে 3টা করে মৌল এভাবে সাজিয়েছিল, অর্থাৎ 3টা করে মৌল সাজানো হয়েছিল, ডোবেরাইনার উনি সাজিয়েছিলেন। তো একটা টার্ম পাওয়া ত্রয়ী সূত্র, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলা হয়। তো এই ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী সূত্র হচ্ছে, তোমরা যদি সংজ্ঞাতে পড়ো, ত্রয়ী সূত্র হচ্ছে যে প্রথম আর তৃতীয় মৌলের যে পারমাণবিক ভর, হ্যাঁ, প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভর যদি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে। কিভাবে? উনি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এইভাবে, উনি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন এই 3টা মৌলকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে শনাক্ত করেছিলেন। তো এখানে ত্রয়ী সূত্র দ্বারা কি বোঝাচ্ছিল? ত্রয়ী সূত্র হচ্ছে প্রথম আর তৃতীয় মৌলের যে পারমাণবিক ভর আছে সেটাকে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ সেটার গড় হচ্ছে যে এই ব্রোমিনের সমান হবে। কিভাবে? আমরা জানি হচ্ছে কি, ক্লোরিনের হচ্ছে 35.5 গ্রাম পারমাণবিক ভর, আর আয়োডিনের হচ্ছে 127। এটা পর্যায় সারণীতে আছে, তোমরা দেখতে পারো। তো এই 35.5 প্লাস 127 এই দুইটার গড় করলে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে প্রায় 80-র কাছাকাছি আসে, এই যেটা ব্রোমিনেরও পারমাণবিক ভর। তাহলে এটা হচ্ছে ত্রয়ী সূত্র। এবার কি 3টা করে মৌল সাজালে প্রথম আর তৃতীয় মৌলর যে পারমাণবিক ভর, ওই পারমাণবিক ভরের গড় বা ওই পারমাণবিক ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ওই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর পাওয়া যায় বা কাছাকাছি পাওয়া যায়। এটাই হচ্ছে ত্রয়ী সূত্র, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র এটা। আচ্ছা, তো নিউল্যান্ড কি বলেছিল? বিজ্ঞানের নিউল্যান্ড পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিল। অর্থাৎ পারমাণবিক ভর যে প্রথমে আসে হাইড্রোজেন, ধরো হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তারপর হিলিয়ামের ভর হচ্ছে 4। এভাবে হাইড্রোজেনের ভর যেহেতু 1, এটাকে বাম পাশে দিয়েছে, অর্থাৎ আগে দিয়েছে। এরপরে হিলিয়ামের একটু বেশি, তারপরে লিথিয়ামের আর একটু বেশি, এরকম জাস্ট এভাবে করে বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ এই যেগুলোর ভর একটু কম ওইগুলোকে এক পাশে একটু নিচের দিকে রেখেছিল, আর যেগুলোর ভর বেশি ওগুলো উপর দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে রেখেছিল, অর্থাৎ পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিল। তো উনি একটা জিনিস খেয়াল করেছিলেন যে পারমাণবিক ভর অনুসারে এভাবে ছোট থেকে বড় যদি সাজানো হয়, তো সাজানো হলে প্রথম আর অষ্টম মৌলের মধ্যে একটা মিল পাওয়া যায়। অর্থাৎ কি, এখানে যদি এভাবে সাজানো হয়, ধরো 1, এটা একটা পরমাণু, ধরো এটা একটা মৌল, এভাবে 1 2 3 4 5 6 6 7 8 9 এভাবে যদি সাজানো হয়, ধরো এগুলো এক একটা মৌল, এগুলো নাম্বার না চিন্তা করে এক একটা মৌল ধরো, তাহলে প্রথম নাম্বার মৌল আর অষ্টম নাম্বার মৌলের মধ্যে ধর্মের মধ্যে একটা মিল পাওয়া যায়। অর্থাৎ এটা যে ধরনের ধর্ম প্রকাশ করে এটাও সেম ধর্ম প্রকাশ করে, অর্থাৎ কাছাকাছি ধর্ম প্রকাশ করে। তো এই জিনিসটা নিউল্যান্ড লক্ষ্য করেছিল। কিভাবে? পারমাণবিক ভর অনুসারে যখন যে নিচ থেকে উপরে যে পারমাণবিক ভর কম থেকে বেশিতে সাজিয়েছিল, অর্থাৎ এটার ভর কম, এটার একটু বেশি, এটার আর একটু বেশি, এটা থেকেই বেশি, এটা বিভাগ করতে 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 যখন সাজিয়েছিল, তখন একটা জিনিস লক্ষ্য করেছে, প্রথম আর অষ্টম মৌলের মধ্যে একটা মিল পেয়েছিল। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে নিউল্যান্ডের যে অষ্টক সূত্র, এটা বলা হয়। এইভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এভাবে, যে পারমাণবিক ভর অনুসারে যদি এই মৌলগুলোকে কম থেকে বেশি ভরের অনুসারে যদি সাজানো হয়, তাহলে প্রতি অষ্টম মৌলের মধ্যে একটা ধর্মের মিল পাওয়া যায়। এটা হচ্ছে যে নিউল্যান্ডের অষ্টক সূত্র। আচ্ছা, এবার আসো এরপরের বিজ্ঞানী যেটা মেন্ডেলিফ। এই মেন্ডেলিফ উনি
আসলে পর্যায় সারণীর যে মূল পর্যায় সারণী সেটা উনি আবিষ্কার করেছিলেন কিভাবে। এখানে উনি 63টা মৌল নিয়ে কাজ করেছিলেন। এখন বর্তমানে কয়টা, 128টা না, কিন্তু উনি 63টা মৌল নিয়ে কাজ করেছিলেন, ঠিক আছে। উনি সারি আর কলামে ভাগ করেছিলেন, ঠিক আছে। উনি সারি আর কলামে, আমরা তো জানি পর্যায় সারণীতে সারি আর কলামকে পর্যায় এবং গ্রুপ বলা হয়, তো উনিও সারি এবং কলামে ভাগ করেছিলেন কয়টা, 12টা এবং 8টা, 12টা সারি এবং 8টা কলাম দিয়ে ভাগ করেছিলেন। আচ্ছা, 63টা মৌল উনি ফার্স্ট ভাগ করেছিলেন কীভাবে, কিসের ভিত্তিতে, উনিও পারমাণবিক ভরের ওই যে একটা ক্রম আছে, নিচ থেকে বেশি উপর অর্থাৎ কম থেকে বেশি, সেভাবেই সাজিয়েছিলেন উনি। তাহলে মেন্ডেলিভ এভাবে সাজিয়েছিলেন। আর এরপরে মোসলে এই পরমাণুর সংখ্যার ভিত্তিতে সাজানো হয়েছিল, অর্থাৎ মোসলে, বিজ্ঞানী মোসলে, ওই 1913 সালে বিজ্ঞানী মোসলে, এখানে একটা সালও আছে এখানে। এই যে মেন্ডেলিভ উনি, এটার সালগুলো আসে, এটা হচ্ছে 1869 সালে। তোমরা সালগুলোও নোট করে ফেলবে এভাবে, কোন কোন সালে করেছিল। এটা হচ্ছে 1913 সালে। এই সালগুলো বেশি ইম্পর্টেন্ট, এই সালগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা 1869 সালে, এটা হচ্ছে 1913 সালে। আচ্ছা, তো এভাবে মোসলে যখন পরমাণুর সংখ্যার ভিত্তিতে সাজিয়েছিলেন, কিন্তু কেন পারমাণবিক ভর অনুসারে কেন সাজান নাই, পারমাণবিক ভর অনুসারে সাজান নাই কেন, এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য আমি এখানে লিখছি। পর্যায় সারণীতে তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে এইভাবে আসবে, যে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, এভাবে আসবে। আচ্ছা, এটা একটা পর্যায় লিখেছি আর কি আমি, জাস্ট, অর্থাৎ বাম থেকে ডান থেকে একটা কি সারি বা পর্যায় লিখেছি। আচ্ছা, তো এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এদের একটা থেকে একটার ভর, মানে এটার ভর সবচেয়ে কম, এটার আরেকটু বেশি, এটার আরেকটু বেশি, এরকম করে করে বাড়ছে। এটা এদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আর্গন আর পটাশিয়ামের ক্ষেত্রে সমস্যা হয়ে গিয়েছিল। উনি এটা আসলে কি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজানো হয়েছিল না, তাহলে আর্গনের ভর পটাশিয়াম থেকে কম হবে না, কারণ এটা কম ভর থেকে বেশি ভরের দিকে তো যাচ্ছে, তাহলে আর্গনের ভরটা তো অবশ্যই কম হবে এই পটাশিয়ামের থেকে। কিন্তু আসলে তো তা হয় না। আর্গনের ভর কত, পর্যায় সারণীতে আর্গনের ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের ভর হচ্ছে 39। তাহলে 39 বড় নাকি 40 বড়, 40 বড়। তাহলে আর্গনটাকে তো এই সাইডে দেওয়ার কথা ছিল আর পটাশিয়ামটাকে এই সাইডে দেওয়ার কথা ছিল, কিন্তু কেন দেয় নাই, কারণ আমরা যে বলেছিলাম যে পর্যায় সারণীতে গ্রুপ আছে, যেমন হচ্ছে যে গ্রুপ নাম্বার 1 যদি তোমরা দেখো, সেখানে হাইড্রোজেন, তারপর হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরকম করে আছে। তো এই একটা গ্রুপের মধ্যে, অর্থাৎ গ্রুপ নাম্বার 1-এ এই যে মৌলগুলো আছে, ওই মৌলগুলোর ধর্মের মধ্যে মিল আছে, ধর্মের মধ্যে মিল আছে বলে ওরা একটা গ্রুপের মধ্যে আছে। তো এরা আর্গন আর পটাশিয়াম, আর্গনের আগেও একটা গ্রুপ আছে, আর্গনের গ্রুপ হচ্ছে গ্রুপ নাম্বার 18, গ্রুপ নাম্বার 18। তো গ্রুপ নাম্বার 18-র মধ্যে যে আছে কি, হিলিয়াম আছে, হিলিয়াম, তারপরে নিয়ন আছে, আর্গন, তারপরে ক্রিপ্টন আছে, ক্রিপ্টন, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 18 লিখছি আর কি আমি, গ্রুপ নাম্বার 18, এটা জাস্ট গ্রুপ নাম্বার 18 লিখছি। তো গ্রুপ নাম্বার 18-র এই বৈশিষ্ট্যটা কি, গ্রুপ নাম্বার 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো আস্তে আস্তে আসবে কীভাবে এটা কী হচ্ছে, তো কিন্তু জাস্ট এটা মাথায় রাখো যে একটা গ্রুপের যে মৌলগুলো আছে ওইগুলো সবগুলো ধর্ম প্রায় সেম। যেমন একটা হিলিয়ামের যে ধর্ম, আর্গনেরও সেম ধর্ম। তো এখন যদি পটাশিয়ামকে এই জায়গায় রাখা হয়, পটাশিয়াম তো গ্রুপ নাম্বার 1-এর, তো গ্রুপ নাম্বার 1-এর আলাদা ধর্ম না, গ্রুপ 18-এর একটা ধর্ম, গ্রুপ 1-এর একটা ধর্ম, তো এটা তো গ্রুপ 1-এর। তো এখন যদি আমি এটা যদি পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে যদি আমরা এটা এই সাইডে রাখি আর এটাকে এই সাইডে রাখি, তাহলে পটাশিয়াম কোন গ্রুপের সদস্য হয়ে যাচ্ছে, গ্রুপ নাম্বার 18 না। তো গ্রুপ নাম্বার 18 সদস্য হলে তো এটা এই যে ধর্মের মধ্যে যে মিল আছে, ধর্মের মিলের ভিত্তিতে যে গ্রুপটা করা হয়েছিল, এটা তো মিলছে না। তাহলে তো যেহেতু মিলছে না, সেহেতু এটা এভাবেই করা হয়েছে, অর্থাৎ গ্রুপের ধর্মগুলো মিল যাতে থাকে সেজন্য এইভাবে সাজানো হয়েছে। কিন্তু এটা হচ্ছে ত্রুটি হয়ে গেছে না, যে ওরা তো সাজিয়েছিল পারমাণবিক ভর অনুসারে, তো ভরটা তো এটা আগে চলে এসেছিল। তো এই জন্য বিজ্ঞানী মোসলি 1913 সালে পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আর কি, প্রোটন সংখ্যা বুঝো না, প্রোটন সংখ্যা হচ্ছে যে বাম পাশে যেটা লিখে, যেমন পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত, পটাশিয়াম হচ্ছে যে 19 নাম্বার এটা হচ্ছে যে 19টা প্রোটন আছে, সেজন্য এটার পারমাণবিক সংখ্যা কত, 19। পারমাণবিক সংখ্যার ভিত্তিতে 19 এখানে একটু ভুল লিখেছিলাম আমরা, তুমি কারেক্ট করে নিবে। এখানে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে 1913 সালে 19 তো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে যদি আমরা দেখি, এখন পটাশিয়ামের হচ্ছে 19 আর আর্গনের হচ্ছে 18, আর্গনের 18, আর্গনের হচ্ছে 18, পটাশিয়ামের হচ্ছে 19, তাহলে মিলছে না। এখন আর্গন এই সাইডে তো ছিল এই আর্গন, তো এই সাইডে ছিল কিন্তু ভরটা বেশি ছিল,
কিন্তু এখন দেখো যদি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজাই তাহলে এটা একটু ছোট 18। এর আগে আছে কি, এর আগে আছে হচ্ছে ক্লোরিন, তারপরে ক্লোরিন আছে, এটা ক্লোরিন হচ্ছে 17, তাহলে 17, 18, 19 এভাবে করে সাজানো হয়েছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানোর জন্য প্রস্তাব করেছিলেন কে, বিজ্ঞানী মোসলে। এভাবে পর্যায় সারণী ধীরে ধীরে বিভিন্ন বিজ্ঞানীর কল্যাণে এভাবে আবিষ্কৃত হয়েছিল। এখন বর্তমানে 128টি মৌল আছে। এখন একটা জিনিস পাবা যে মেন্ডেলিভ 63টা মৌল, যদি যেহেতু 63টা মৌল দিয়ে কাজ শুরু করেছিলেন, তো বিভিন্ন জায়গা তিনি ফাঁকা রেখেছিলেন। অর্থাৎ বিভিন্ন জায়গা এখানে যে এই মৌল হবে, এই মৌল পরবর্তীতে আবিষ্কৃত হবে, এই যে এটা যিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। তো সেজন্য এটা ওনার একটা সফলতা ধরা হয় যে উনি আগে থেকেই বিভিন্ন ঘর, ওই পর্যায় সারণী যেটা বানিয়েছিলেন উনি, ওইটার বিভিন্ন ঘর ফাঁকা রেখেছিলেন পরবর্তীতে যাতে আবিষ্কৃত হলে ওইগুলোকে এখানে স্থান দেওয়া যায়। তো এভাবে ক্রমান্বয়ে বিভিন্ন বিজ্ঞানীদের কল্যাণে এভাবে পর্যায় সারণীটা গঠিত হয়েছে। আচ্ছা, তাহলে এবার আসো পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য আছে এগুলো আমরা পড়ি। পর্যায় সারণীর মধ্যে সারি বা পর্যায় আছে হচ্ছে 7টি। অর্থাৎ এই যে সারি আছে বিভিন্ন ছকের মধ্যে, যে আমরা বলেছিলাম যে সারি আর কলাম থেকে, যেখানে সারি হচ্ছে পর্যায়, এই পর্যায় হচ্ছে 7টি, আর কলাম বা গ্রুপ হচ্ছে 18টি। আচ্ছা, অর্থাৎ উপর থেকে নিচে যেটা আছে ওটা হচ্ছে 18টা। 18টা এরকম আলাদা আলাদা খাড়া যে কলাম এটা আছে। আর একই পর্যায়ের মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। অর্থাৎ যে পর্যায় আছে, ধরো এটা 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 হচ্ছে হাইড্রোজেন, তারপর এদিকে হিলিয়াম, এই পাশে হিলিয়াম। আচ্ছা, তারপর এটা হাইড্রোজেন, হিলিয়াম, তারপর এটা হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে সোডিয়াম, এভাবে এটা হচ্ছে পটাশিয়াম। তো লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে সারি বা পর্যায়, আর এটা হচ্ছে গ্রুপ। আমি এটা বোঝানোর জন্য এই দুটো লিখেছি। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে যে গ্রুপ, আর এটা হচ্ছে যে সারি, এটা হচ্ছে যে সারি, এখান থেকে এটা হচ্ছে সারি। আচ্ছা, তো এখানে বলা হয়েছে কি একই পর্যায়ে মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এটা হচ্ছে একটা পর্যায় না, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে দ্বিতীয় নম্বর যে পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পর্যায়। দ্বিতীয় নম্বর পর্যায়ের লিথিয়ামের যে ভৌত আর রাসায়নিক ধর্ম, এটা থেকে বেরিলিয়ামের ভৌত আর রাসায়নিক ধর্ম একটু অন্যরকম, মানে একটু স্লাইটলি চেঞ্জ হয়েছে, এটার আরেকটু চেঞ্জ, এটা আরেকটু চেঞ্জ, এরকম করে করে আস্তে আস্তে পরিবর্তিত হয়। এখানে এটাই বোঝানো হয়েছে ভৌত আর রাসায়নিক ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। একই পর্যায়ের, ভিন্ন পর্যায়ে না, জাস্ট একই পর্যায়ের মৌল না, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলো হচ্ছে একই পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। এগুলোর লিথিয়ামের যে বৈশিষ্ট্য, বেরিলিয়ামের বৈশিষ্ট্য তার থেকে আরেকটু অন্যরকম, তারপর বোরনেরটা আরেকটু অন্যরকম, সেরকম এই টাইপের এটা বোঝানো হয়েছে। আর একই গ্রুপের মৌলের যে ভৌত আর রাসায়নিক ধর্ম প্রায় একই। একই গ্রুপ, গ্রুপ কোনটা, এটা হচ্ছে গ্রুপ, খাড়া খাড়া যে কলামগুলো আছে এটা হচ্ছে গ্রুপ। একই গ্রুপের যে মৌলগুলো আছে এটা হচ্ছে একটা গ্রুপ, গ্রুপ নাম্বার 1। এটার যে ভৌত আর রাসায়নিক ধর্ম এটা হচ্ছে প্রায় একই। অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, এই সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর এই যে ভৌত আর রাসায়নিক ধর্ম এটা হচ্ছে প্রায় একই রকম। এটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা টার্ম পাবা, সেটা হচ্ছে পর্যায় সারণী, যে এটা এমসিকিউর জন্য আছে। পর্যায় সারণীর মধ্যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর এটা মূল ভিত্তি। মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেনের জন্য ইলেকট্রন বিন্যাস কি 1s1, আর তারপরে হিলিয়ামের জন্য কি 1s2, 1s2, অর্থাৎ এটার ইলেকট্রন সংখ্যা এটা থেকে একটু কম, তারপরে এটারটা একটু বেশি, তারপর হচ্ছে 1s2, তারপর 1s2, তারপর 2s1। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে হাইড্রোজেনের, এটা হচ্ছে যে হিলিয়ামের, এটা হচ্ছে যে লিথিয়ামের, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের। তো এভাবে যখন ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তো এই জন্য পর্যায় সারণীর যে মূল ভিত্তি ওটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা এমসিকিউর জন্য আসে, এটা তোমরা ভালোভাবে মাথায় রাখবে। তো আজকে আমরা পড়েছি কি পর্যায় সারণীর এটা আসলে কি, বিষয়টা কি, আর এটার পটভূমিটা কি, এটা আমরা পড়েছি। আর পর্যায় সারণীর বিভিন্ন বৈশিষ্ট্য, আরও আছে বৈশিষ্ট্য যেগুলো বইয়ের মধ্যে আছে, যেমন এই গ্রুপের মধ্যে এতগুলো মৌল আছে, এই গ্রুপের মধ্যে এতগুলো মৌল আছে, এগুলো আছে, এগুলো তোমরা পড়ে নিবা। তো এগুলো জাস্ট শিখে নিলেই হবে, এগুলো এমসিকিউর জন্য কিন্তু আসে, এগুলো ভালোভাবে পড়তে হবে। আর অনেক সময় তোমাদের মধ্যে কোয়েশ্চেন থাকে যে পর্যায় সারণীর কি আমরা পুরোটা মুখস্থ করব? তো পর্যায় সারণীর পুরোটা মুখস্থ করা তো সম্ভব না। তোমরা প্রথম 1 থেকে 30টা যে মৌল আছে ওইগুলার যে পারমাণবিক ভর সহ এবং পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করে ফেলবা। এগুলো পরীক্ষায় বারবার আসে ঘুরে ফিরে, তো এগুলো বেশি মুখস্থ করে ফেলবা। তারপরে হচ্ছে যে তোমরা যে গ্রুপগুলো মনে রাখবা, অর্থাৎ গ্রুপ যেগুলো মনে রাখবা সেটা হচ্ছে যে গ্রুপ নাম্বার যেগুলো মনে রাখবা, এটা হচ্ছে 1 মনে রাখবা, 2 মনে রাখবা, তারপরে 17,
18, এগুলো হচ্ছে মাস্ট, এগুলো হচ্ছে শিখে রাখবো। অর্থাৎ গ্রুপ নাম্বার 1-এর মৌল কি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে এরকম করে আর আরও আছে তো এরকম। তারপরে গ্রুপ 2-এর মৌল এরকম বেরিলিয়াম, তারপরে বেরিলিয়াম, এদিকে আছে ক্যালসিয়াম, এরকম। এদিকে যে গ্রুপ নাম্বার আছে 2, এটাও মুখস্থ করে ফেলবা, 17, 18 এগুলো মুখস্থ করবা, এগুলো বেশি বারবার আসে সেজন্য এগুলো মুখস্থ করে ফেলবা। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।